আমার শাশুড়ি এখনও সুন্দরী, কিন্তু তার ছেলেরা তার উপরে খুব অত্যাচার করত। একদিন মাঝরাতে শাশুড়ির বিকট চিৎকারে ঘুম ভাঙলে আমি তাড়াতাড়ি করে দৌড়ে তার ঘরে গিয়ে যা দেখলাম তাতে আমার গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। কেননা তার 4 ছেলে একসাথে থাকে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই স্বাগতম। আবারও একটি দুঃখের মর্মাহত গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটিকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। এমনিতে তো আমার জীবনে কোনো শান্তি ছিল না, কিন্তু তারপরেও রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়েই যেতাম। আজকে রাতেও ঘুমোচ্ছিলাম, হঠাৎ কোনো মহিলার চিৎকারের আওয়াজ আসতে লাগলো, যেন সেই মহিলা খুব আনন্দের মধ্যে আছে। প্রথমে আমার মনে হয়েছিল আমি স্বপ্ন দেখছি, কিন্তু তারপরে আমার ঘুম ভেঙে গেল আর আমি এখনও সেই আওয়াজ শুনতে পাচ্ছি। আমি চোখ কসলাতে কসলাতে উঠে বসলাম। এরপরে আমার বিশ্বাস হয়ে গেল যে এই আওয়াজ তো আমাদের বাড়ির ভিতর থেকেই আসছে। আমি আমার ডান দিকে ঘুরে দেখলাম আমার স্বামী ঘরের মধ্যে নেই, যদিও এই সময়ে ওর এখানেই ঘুমিয়ে থাকার কথা। রাতের বেলা যখন আমরা ঘুমাতে এসেছিলাম তখন ওর মুড খারাপ ছিল, না জানি ও কী জিনিস নিয়ে এত রেগেছিল। এখনও ঘরের মধ্যে নেই, আর বাড়ির ভেতর থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে। এই মহিলাটি কে আর কেন চিৎকার করছে সেটা দেখার জন্য আমি যেখান থেকে এই আওয়াজ আসছিল সেই দিকে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেননা আমি দেখলাম সেই ঘরের মধ্যে একজন মহিলা আর 4 জন পুরুষ, যার মধ্যে একজন আমার স্বামী। সেই মহিলাটি খুব বাজেভাবে চিৎকার করছিল, কেননা তারা 4 জন মিলে তার সাথেই। আমার বিয়ে এই বাড়িতে যখন হয়েছিল তখন আমি শুধুমাত্র 19 বছরে ছিলাম। সেই সময়ে আমি স্বপ্নেও ভাবিনি যে একদিন আমি এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাব। আমার শাশুড়ি শান্তি দেবীকে প্রথম দেখাতেই আমার খুব পছন্দ হয়েছিল। তার মুখে একটা স্নিগ্ধ ভাব ফুটে উঠেছিল, কিন্তু বিয়ের পরে যখন আমি তার সাথে থাকতে শুরু করলাম তখন তার চোখে লুকোনো কষ্ট অনুভব করা কষ্টকর ছিল না। শান্তি দেবীর স্বামীর মৃত্যুর পরেই এই বাড়ির দায়িত্ব নিজের কাঁধের উপরে উঠিয়ে নিয়েছিলেন। তার 4 ছেলে রবি, শ্যাম, রমেশ আর অনিল সবাই নিজের নিজের মতো করে মায়ের ফায়দা উঠাতো। রবি সবচেয়ে বড়, আর ওর ব্যবহার শুরু থেকেই খুব কঠোর ছিল। ও সব সময় রেগে থাকতো, আর ছোটোখাটো কথা নিয়েও মাকে উল্টো পাল্টা কথা বলতো আর তার অসম্মান করত। শ্যাম, যাকে দেখে সবার থেকে ভালো মনে হতো, সে সব সময় টাকা হাতানোর ধান্দায় থাকতো আর নিজের মাকে মিথ্যা বলে টাকা নিয়ে চলে যেত। রমেশের শখ শুধু নেশা আর ঘুরে বেড়ানো। অনিল সবচেয়ে ছোট হওয়ার পরেও নিজের মায়ের উপরে সবচেয়ে বেশি অত্যাচার করত। ওর ভিতরে মনুষ্যত্ব বলে কোনো কিছুই ছিল না। এই সব দেখে আমি বুঝে গেলাম যে শান্তি দেবী নিজের বাড়িতেই সবার হাতের পুতুল হয়ে গেছেন। তার 4 ছেলেই তাকে সম্মান করে না। বাসর রাতে আমি আমার স্বামী শ্যামের সাথে ঘরের মধ্যে বসে, শুরুর দিকে ওর ব্যবহার খুব সুন্দর ছিল। ও আমাকে বলেছিল এই বাড়ি তোমার খুব পছন্দ হবে, এই বাড়িতে তোমার কোনো ব্যাপারেই চিন্তা করার কোনো দরকার নেই। তোমার যা মন চাইবে তুমি তাই করবে, যা খেতে ইচ্ছা করবে তাই খাবে। চাইলে বাইরে থেকে অর্ডার করে নেবে, আর চাইলে ঘরের মধ্যে বানিয়ে নেবে। তোমাকে এখানে কেউই আটকাবে না। আমি বললাম, তুমি এটা কেমন কথা বলছো? এই বাড়িতে আমার দেওর শাশুড়ি আছে। তোমার কি মনে হয় তারা আমাকে নিজের মর্জি মতো চালাতে দেবে? আমি কিভাবে বারবার খাবার অর্ডার করতে পারি? তারা তো এটাই বলবে যে বাড়িতেই খাবার রান্না করো, আর তাদের পছন্দ মতোই রান্না করো। আমার স্বামী এই কথাটা শুনে হাসতে লাগলো। আমি বললাম, এরকম হতে পারে না। আর আমি এমন কি বলেছি যে তুমি হাসছো? তখন ও বলল, তুমি এই দুনিয়ার মতো সবচেয়ে বোকা মেয়ে। আমি তোমার স্বামী, তোমাকে বলছি যে যা তোমার মন চাইবে সেটাই করবে। আর একজন তুমি যে ভয় পাচ্ছ, তোমার মাকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে তোমার কিছুই করতে পারবে না। আমি যখন তার মুখ থেকে এই ধরনের কথা শুনলাম তখন কিছুটা ঘাবড়ে গেছিলাম। ও কি নিজের মায়ের বিরুদ্ধে ছিল? ও
ও আরও বলতে লাগলো, আরে মজাতে থাকো, এমনিতেও প্রথম বিয়ে আমার হয়েছে, তাই তুমি এই বাড়ির প্রথম বউ। আমি জানি যে বিয়ের সুখ কী। স্বামী স্ত্রী একসঙ্গে ঘরের মধ্যে থাকবে, যখন খিদে পাবে তখন ভালো ভালো খাবার অর্ডার করব। এরপরে একসাথে ভালো সময় কাটাবো, তারপরে কোনো সিনেমা দেখব। আমি বললাম, যদি রাতের বেলা সিনেমা দেখি তাহলে সকালবেলা তাড়াতাড়ি কে উঠবে? ও বলতে লাগলো, এত কথার পরেও তুমি কোন লাইনে যাচ্ছ? তুমি সকালবেলা উঠে কি করবে? মাকে বিগড়ে দিও না, নিজের রুটিন তার মতো করে একদমই বানাবে না। যদি একবার তুমি তাকে বিগড়ে দাও তারপরে আমাকে বলো না যে এসব আমার দ্বারা হচ্ছে না। তখন আমি তোমার জন্য কিছুই করতে পারবো না, কেননা যে সমস্যা তুমি নিজেই নিজের জন্য দাঁড় করাবে তার বিরুদ্ধে তোমাকেই লড়তে হবে। আমার স্বামীর সমস্ত কথাই অদ্ভুত ছিল। সে আমাকে বলছিল, শাশুড়ি দেওর ভেসে যাক, সংসার ভেসে যাক, কোনো কাজ করবে না, খাবার রান্না করবে না, ব্যাস শুয়ে বসে আরামে জীবন কাটাবে। আমার তো মনে হচ্ছিল এটা আমার ভ্রম, না হলে এটা আমার কোনো স্বপ্ন, আর না হলে আমার স্বামী আমার পরীক্ষা নিচ্ছে। ও কিভাবে নিজের মায়ের বিরুদ্ধে যেতে পারে? এই বাড়িটাও তো ওর মাই চালায়। যখন সকাল হলো তখন আমি বললাম, দেখো দেরি হয়ে যাচ্ছে, এখন মা কথা শোনাবে যে প্রথম দিনেই দেরি করে ঘুম থেকে উঠছো। তোমার সঙ্গে কথা বলতে বলতেই এত সময় লেগে গেল। ও বলল, আমি তোমার সাথে শুধু কথাই বলছি নাকি আরও কিছু করিনি? এই কথাতে আমি লজ্জা পেয়ে গেলাম। তখনও বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রাতের বেলা যেটা বুঝিয়েছি সেই সমস্ত কিছু মনে রেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। চেষ্টা তো আমার এটাই থাকবে যে আমি সবার সাথে ভালো ব্যবহার করব আর সবার কথাও শুনবো। কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে এই বাড়িটা শুধু উপরে উপরে সুখ শান্তিতে ভরপুর, কিন্তু ভেতরে ভেতরে এটা একটা এমন অন্ধকারের মধ্যে আছে যেখানে মনুষ্যত্ব মরে গেছে। কেননা এরা সবাই শাশুড়ির সাথে খুব খারাপ ব্যবহার করত। এদের ব্যবহার একদমই ভালো ছিল না। তারা তাকে এটিএম মেশিন মনে করত। যে আসতো সেই বলতো টাকা দাও। আমি আমার স্বামীকে বলেছিলাম যে বাড়িতে খাবার বানানোর জিনিস কম ছিল, তাই অল্প খাবার বানিয়েছিলাম। এখন তোমার আর আমার জন্য কিছুই বেঁচে নেই। সে বলল যে অর্ডার করে নাও। আমি বললাম, এত টাকা কেন নষ্ট করো? তোমরা একটা কাজ করো, দুধের সাথে কিছু খেয়ে নাও। ও বলল, আমাদের কি এমন দিন এসে গেছে যে দুধের সাথে কিছু খেয়ে ঘুমিয়ে যাব? আর তুমি বা কেন এই ধরনের কথা বলছো? তুমি কি কোনো গরিব বাড়ি থেকে এসেছো? মনে হয় তুমি সেই অবলা বউ হতে চাও যাকে সমাজ পছন্দ করে। যখন তোমাকে বলেছি যে আনন্দ ফুর্তিতে থাকো, তখন সেরকম করছো না কেন? আমি চুপ হয়ে গেলাম। আরও অনেক রকমের খাবার অর্ডার করে দিল। সে এত খাবার অর্ডার করেছিল যে আমরা খেয়েও শেষ করতে পারিনি। যদি আমরা দুজন প্রতিযোগিতা করতাম যে কে কার থেকে বেশি খেতে পারে, তারপরও খাবার বেঁচে যেত। আমি তাকে বললাম, খাবার ফ্রিজে রেখে দেই, সকালবেলা কেউ খেয়ে নেবে। এই কথার উপরেও ও হাসতে লাগলো আর বলল, আমাদের এটো খাবার কেউ খাবে না। আমি বললাম, এটো কিভাবে হলো? আমরা তো প্লেটে নিয়ে খেয়েছি। তখনও বলতে লাগলো, এখানে সবাই নিজের খাবার নিজেই আনিয়ে নেয়, আর যার যে খাবার বেঁচে যায় সেটা ফেলে দেয়। আমার স্বামী বলতে বলতেই খাবার উঠিয়ে ফেলেও দিল। আর আমি অবাক হয়ে ভাবলাম, এদের খাবারের কোনো কদরই নেই। গরিব ফ্যামিলি থেকে তো আমিও আসিনি, কিন্তু আমরা কখনোই খাবার এইভাবে নষ্ট করতাম না। এই কাজ তারাই করে যারা জানে যে তাদের ইনকাম করতে হবে না, অথবা এই ধরনের কাজ তারাই করে যারা খারাপ লোক। আমার শাশুড়িকে দেখে আমার দয়া হতো। তার সমস্ত সন্তান তাকে শুধু টাকা ছাপানোর মেশিন মনে করত। কেউই তাকে হৃদয় থেকে ভালোবাসতো না। তারা তার কাছে গিয়ে বসতো আর শুধু একটাই কথা বলতো যে মা কিছু টাকা দাও, আর টাকা হাতে পাওয়ার সাথে সাথেই উঠে চলে যেত। এক মা যে নিজের বাচ্চাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, তাদের এত কষ্ট সহ্য করে মানুষ করেছে, তারা যদি তার সাথে এই রকম ব্যবহার করে তাহলে তার হৃদয়ে কী অবস্থা হয়। আমিও যদি মা হতাম আর আমার সন্তান যদি আমার সাথে এরকম করতো তাহলে আমারও খারাপ লাগতো। এই কারণে আমি ভেবে নিয়েছি যে আমি তার সাথে ভালোভাবে থাকবো। এমনিতে তো এরা সবাই সারাদিন বাড়ি থেকে বাইরেই থাকতো।
বাড়িতে শুধু আমি আর আমার শাশুড়ি থেকে যেতাম। আমিও যদি তার সাথে খারাপ ব্যবহার আর ঝগড়া করতে থাকি, তাহলে এই বাড়িতে আমার সময় কিভাবে কাটবে? আর আমার তার সাথে খারাপ ব্যবহার করার দরকারই বা কী? আমার তো তার সাথে খারাপ ব্যবহার করার কোনো কারণই ছিল না। এভাবেই আমাদের মধ্যে কিছুটা বন্ধুত্ব হয়ে গেছিল। তিনি আমাকে বলতেন, তুমি খুব ভালো। আমরা দুজন মিলে কাজ করতাম, খাবার বানাতাম। বাইরে থেকে খাবার এনে খাওয়ার অভ্যাস না তো আমার শাশুড়ি ছিল, আর না তো আমার ছিল। বাইরের খাবার খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেছি আমি। সাধারণ মেয়ে আমি, বাড়িতে ডাল ভাত আর সবজি খেতেই ভালো লাগতো, তাই আমি প্রতিদিন এই খাবারই চাইতাম। একদিন তো এমন হলো যে আমি আমার শাশুড়ি মায়ের বানানো মজাদার খাবার খেয়ে নিয়েছিলাম। কিন্তু যখন রাত হলো, তখন আমার স্বামী খাবার অর্ডার করে দিল। এখন আমি যদি তাকে বলতাম যে আমি খাবার খেয়ে নিয়েছি, তাহলে সে রেগে যেত। কিন্তু যখন আমি তার সঙ্গে খেতে বসলাম, তখন আমার একদমই খিদে ছিল না। যখন সে বুঝে গেল যে আমি খাবার খেয়ে নিয়েছি, তখন খুব রেগে গেল আর বলতে লাগলো, তোমার মায়ের সঙ্গে বেশি বন্ধুত্ব করার দরকার নেই। হয়তো এটাও মানুষের একটা অদ্ভুত অভ্যাস, যে কাজে তাদেরকে মানা করা হয় তারা সেই কাজটাই করে। একদিন যখন আমি আমার শাশুড়ির সাথে বসেছিলাম, তখন তিনি আমাকে তার হৃদয়ের কথা বললেন। তিনি বললেন, বৌমা, তুমি তো এই বাড়িতে নতুন এসেছো, তোমার হয়তো বুঝতে সময় লাগবে, কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই। আমি এদের পিছনে আমার সারা জীবন লাগিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমি এদের কাছে একটা বোঝা হয়ে গেছি। তার হৃদয়ের দুঃখ আমার হৃদয়ে আমি অনুভব করে বললাম, মা, আপনি এরকম কেন ভাবছেন? তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যে কষ্ট ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এরপরে শাশুড়ি মা বললেন, আমি রবিকে পড়ানোর জন্য বাইরে পাঠিয়েছিলাম। শ্যামকে শোধরানোর চেষ্টা করেছি। রমেশের নেশা ছাড়ানোর জন্য কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে গেছি, আর অনিলের সমস্ত বদমাশি ক্ষমা করে দিয়েছি। তারপরেও আজকে এরা সবাই আমার শত্রু হয়ে গেছে। এদের বাবাও এরকমই ছিল। সে জোর করে আমাকে নিজের জীবনে নিয়ে এসেছিল, আর সেও সারা জীবন আমার সাথে এই রকমই করেছে। আমি সব সময় ভগবানের সামনে প্রার্থনা করতে থাকতাম যেন আমার সন্তানেরা ওর বাবার মতো না হয়, কিন্তু এরা আমার স্বামীর মতোই হয়েছে। কেননা এরা নিজের বাবাকে তার মায়ের সাথে সব সময় দুর্ব্যবহার করতে দেখেছে। তিনি আরও বললেন, যদি তোমারও কখনো সন্তান হয়, আমি ভগবানের কাছে প্রার্থনা করব তোমার যেন মেয়ে হয়। আমি অবাক হয়ে বললাম, আপনি হয়তো এই দুনিয়ার প্রথম শাশুড়ি যে এটা বলছে যে প্রথম বাচ্চা যেন মেয়ে হয়। না হলে তো লোক ছেলে হয়নি কেন বলে, কথা শোনায়। তিনি বলতে লাগলেন, হ্যাঁ, আমি জানি আমার শাশুড়ি আমার উপরে এই রকমই জোর দিয়েছিল, আর ভগবান আমাকে চারটা ছেলে দিয়েছেন। কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, যে অনুভব মেয়ে তার বাবা মায়ের জন্য করে, ছেলেরা সেটা কখনোই করতে পারে না। মেয়েরা বাবা মায়ের কষ্ট অনুভব করতে পারে যখন খুব ছোট থাকে তখনও, আর ছেলেরা সেই সময়েই বলে দেয় যে সে কেমন। রবি প্রতিদিন দেরি করে বাড়িতে আসতো, আর এসেই মায়ের ঘরে ঢুকে বিনা কারণেই পয়সা চাইতে থাকতো। আর যদি শাশুড়ি না করে দিত, তাহলে তাকে মারধর করে মন শান্ত করতো। যখন আমি প্রথম জানতে পারলাম যে কেউ মায়ের গায়ে হাত উঠিয়েছে, তখন আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু শাশুড়ি আমাকে আরামসে বলছিলেন, যখন টাকা দিতে কিছুটা দেরি হয়ে যায় তখন এরা এই রকমই করে। তিনি এই সমস্ত কথা এমনভাবে বলছিলেন যেন এটা খুবই সাধারণ একটা কথা। তার তো এটা কোনো মতেই হতে দেওয়া উচিত না। কোনো মা যতটাই খারাপ হোক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, যেভাবেই চলুক না কেন, কোনো সন্তানই নিজের মায়ের উপরে হাত উঠাতে পারে না। কিন্তু এই বাড়িতে এই সব কিছুই নর্মাল ছিল। রমেশের কাজ শুধু এটাই ছিল যে সে নিজের মায়ের কাছ থেকে টাকা নিয়ে নিজের বন্ধুদের সঙ্গে মস্তি করে বেড়াতো। সারাদিন ও নিজের বন্ধুদের সাথে থাকতো। রাতের বেলা ওর টাকার জন্য আমার কথা মনে পড়তো। শ্যামও দিনের বেলা বন্ধুদের সঙ্গে এনজয় করতো, আর রাতের বেলা মায়ের কাছে টাকা চাইতো। যদি আমি আমার স্বামীকে বলতাম যে আমার কিছু খাবার ইচ্ছা করছে, তখন ও বলতো যে আমি অর্ডার করছি। ও চাইতো যে আমরা খাবার অর্ডার করে খাই।
কিন্তু আমি এসব সহ্য করতে পারতাম না, কেননা আমার পার্সোনালিটি এরকম ছিল না। আমি একদম সাধারণ মেয়ে ছিলাম। আমার স্বামী আমাকে বলতো, আমি যেরকম বউয়ের ব্যাপারে ভেবেছিলাম তুমি একদমই সেরকম নও। মাঝে মাঝে মনে হয় তোমার বয়স বেশি, তুমি বুড়ি। মনে হয় তোমার মা বাবা আমাকে মিথ্যা বলেছে। আমি তাকে বলেছিলাম, এরকম কোনো ব্যাপার না। এই দুনিয়াতে কিছু লোক আমার মতোই হয়, যারা সাধারণভাবে থাকতে পছন্দ করে। আর তুমি যা আমাকে করতে বলছো সেরকম আমি করতে পারবো না। আমি কি জানতাম যে তোমার পছন্দ হলো আমি তোমার সাথে ছোট কাপড় পরে ডান্স করব। আমি তাকে আরও বলেছিলাম যে আমি ডান্স করতে পারি না। তখন সে বলেছিল, বাড়িতে কিছুটা শিখে নাও, এতে কি এমন অসুবিধা, ভিডিও দেখে চেষ্টা করে শিখে যাবে। আমি ওকে বলেছিলাম যে না তো আমার এই কোনো জিনিসের শখ আছে, আর না তো কোনো ইচ্ছা আছে। রমেশের নেশা এতটা বেড়ে গেছিল যে বলার মতো না। অনিল যে সবচেয়ে ছোট ছিল, সে বন্ধুদের সাথে মিলে নিজের মায়ের মজা ওড়াতো আর তার অসম্মান করত। আমি এই সব কিছু চুপচাপ দেখতাম। মাঝে মাঝে তো আমি ভাবতাম যে যদি আমি এদের ব্যাপারে আগে জানতাম তাহলে কখনোই এই বিয়ে করতাম না। কিন্তু এখন আমার জীবন এই বাড়িতে বাধা পড়ে গেছে। একদিন আমি রবিকে নিজের কন্ট্রোলের বাইরে দেখলাম। সে মাকে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। আমি এই সব কিছু দেখে শকড হয়ে গেলাম। রবির চেহারা লাল হয়ে গেছিল। ও চিৎকার করে করে বলছিল, তোর কাছে এত টাকা থাকা সত্ত্বেও তুই আমাকে টাকা কেন দিচ্ছিস না? আমার অধিকার আছে এই বাড়িতে, আমি তোর কাছ থেকে এই টাকা নিয়েই ছাড়বো। এদিকে মা যে মাটিতে পড়ে কান্না করছিল, কিন্তু রবির একটুও এতে দুঃখ অনুভব হচ্ছিল না। ও আরও বলল, পরের সপ্তাহের মধ্যেই টাকা যেন পেয়ে যায়, না হলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব। আমাকে আমার স্বামী বলেছিল, যদি বাড়িতে এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তুমি এর মধ্যে কিছুই বলবে না। যদি তুমি কিছু বলো আর আমি জানতে পারি, তাহলে আমার থেকে খারাপ কেউই হবে না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেব। তাই যখন এই সব কথা হচ্ছিল তখন আমি কিছুই বলতে পারিনি। কিন্তু যখন সে সেখান থেকে চলে গেল, তখন আমি তাড়াতাড়ি করে নিজের শাশুড়ির কাছে গেলাম। তাকে ধরে উঠালাম আর জল খাওয়ালাম। আমার শাশুড়ির চোখে জল ছিল না, যেন এই সব কিছু আগেও অনেকবার হয়েছে। কিন্তু কিছুটা লজ্জিত অবশ্যই ছিলেন, কেননা এইবার এই সব কিছু আমার সামনে হয়েছিল। এখন আর তার হৃদয় এত অত্যাচার সহ্য করার জন্য রাজি ছিল না। তিনি আমার হাত ধরে বললেন, মা আর সহ্য করব না, আমাকে এই বাড়ি ছেড়ে যেতেই হবে। তুমি কি আমাকে সাহায্য করবে? আমি যেন তার চোখে একটা নতুন শক্তি দেখলাম। তাই আমি বললাম, হ্যাঁ মা, আমি আপনার সাথে আছি, আপনি যা বলবেন আমি সেটাই করব। শাশুড়ি মা তার পুরনো বন্ধু আর আত্মীয় স্বজনদের কাছে সাহায্য চাইলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই বাড়ি থেকে বেরিয়ে নিজের পুরনো বাড়িতে চলে যাবেন। শাশুড়ি মায়ের পুরনো বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত সবার জন্য একটা ঝটকা ছিল। মা যখন সবার সামনে নিজের সিদ্ধান্ত রাখলেন, তখন সবাই তার সাহস দেখে অবাক হয়ে গেল। যে মানুষগুলো আপনার উপর নির্ভরশীল, আপনি যদি তাদের জীবন থেকে চলে যান, তাহলে যে সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছিল সেটা চলে যাবে। তখন তারা বুঝতে পারবে আপনার কদর কী, আর তারা সোজা রাস্তায় চলে আসবে। কিন্তু আমরা জানতাম না যে এই কেসটা এত বেশি খারাপ। যখন আমার শাশুড়ি পুরনো বাড়িতে গিয়ে থাকতে লাগলো, তখন তার ছেলেরা টাকা নেওয়ার জন্য সেখানেও পৌঁছে যেত। আমি আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম সব কিছু ঠিক আছে কি না। তখন তিনি বললেন, যদি আমার কাছে কিছুই না থাকতো তাহলে আমি এই বাড়িতে মরে পড়ে থাকলেও কেউ আমাকে দেখতেও আসতো না। কিন্তু দেখো টাকার কত ক্ষমতা, এরা বারবার এখানে আসছে। আমি তাকে বললাম, কথা তো ঠিকই, কিন্তু আমাদের প্ল্যান নষ্ট হয়ে গেছে, এখন আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমার শাশুড়ি বেচারির সাথে খুব খারাপ হচ্ছিল। এই কারণে আমি অনেক বড় একটা প্ল্যান বানালাম। সমস্ত জমি জায়গা সম্পত্তি বাড়ির সমস্ত কিছু আমার শাশুড়ির নামে ছিল। তার সিগনেচার না হলে ব্যাংক থেকে টাকা উঠতো না। এরা সবাই তার সঙ্গে খারাপ ব্যবহার করত, কারণ এরা চাইতো তিনি সব কিছু এদের নামে করে দিক, যাতে এরা স্বাধীনভাবে চলতে পারে। একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছিলাম যে তোমার মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো? কথা তো ভালোভাবে বলতেও পারো।
যদি ভালোবেসে কথা বলো তাহলে সেটা আরও বেশি মানা হয়। সে বলল, হ্যাঁ আমরা জানি যে ভালোভাবে কথা বললে বেশি মানা হয়, কিন্তু যদি সুন্দরভাবে কথা বলা হয় তাহলে সেটা নর্মাল হয়ে যাবে। আমরা চাই সে আমাদের বারবার টাকা বের করে দেওয়ার চাপে বিরক্ত হয়ে আমাদের ভাগেরটা আমাদের দিয়ে দেবে, কিন্তু সেও খুব ট্যারা টাইপের মানুষ, এত অপমান সহ্য করে নেবে তবু আমাদের নামে করবে না। আমার তো আমার স্বামীর চিন্তাভাবনা দেখে খুব দুঃখ হতো। আমি জানতাম যে আমার স্বামী খুব খারাপ জায়গায় এসে গেছে। যে লোক নিজের মায়ের সম্মান করতে পারে না, এটা হতেই পারে না যে সে নিজের বউয়ের সম্মান করবে। যদি সে নিজের বউয়ের সম্মান করে তাহলে শুধু একটা জিনিসের জন্যই করবে, মানে সেই জিনিসের জন্য যার কারণে ও বউয়ের সাথে আছে। এর মানে হলো আমার স্বামী শুধু একটা জিনিসের জন্যই আমার সাথে আছে। যদি কাল আমি সুন্দরী না থাকি, বা যদি কালকে আমার থেকে বেশি সুন্দরী মেয়ে তার জীবনে চলে আসে, তাহলে এটা হতেই পারে যে সে তার সাথে চলে যাবে। আমি যখন প্ল্যানের কথা বলেছিলাম তখন শাশুড়ি জিজ্ঞেস করলেন, কী রকম প্ল্যান? আমি বললাম, আমার মাথায় একটা প্ল্যান আছে, কিন্তু এর জন্য আমাদেরকে অনেক সাবধানে কাজ করতে হবে। যেখানে গ্রামের বাড়িতে শাশুড়ি ছিল সেখানে আশেপাশে আমার শাশুড়ির আত্মীয় স্বজন থাকতো, মানে তার বাবার বাড়ির দিকের আত্মীয় স্বজন। একদিন আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার স্বামীর ফোন বাজলো। না জানি কার ফোন ছিল, কিন্তু আমার স্বামীর মুখ দেখার মতন হয়ে গেছিল। সে হতভম্ব হয়ে থেকে গেল, আর তার চোখে জলও চলে এসেছিল। এরপরে ফোন রেখে আমার স্বামী তাড়াতাড়ি করে দৌড়ে বাইরে এসে বাকি ভাইদেরকে জাগানোর জন্য ডাকতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখনও বলতে লাগলো, আমার মা এই দুনিয়াতে নেই। এ কথা শুনে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে গেলাম। এই খবর যে বলেছিল সে বলেছিল যে আপনার মা বাড়িতে একাই থাকতো, বাড়িতে কারেন্টের কোনো সমস্যা হয়েছিল, তাই সে কারেন্টের তারে পেঁচিয়ে মারা গেছে। তার শরীরে পুড়ে এমন অবস্থা হয়ে গেছিল যে তাড়াতাড়ি করে তার অন্তিম সংস্কার করতে হয়েছে, না হলে না জানি কি হতো। যখন সব ভাই এই কথাটা শুনলো তখন সবাই খুব হতবাক হয়ে গেল। তাদের চোখে জল তো ছিল না, কিন্তু মুখে অস্বস্তি অবশ্যই ছিল। আমি ভাবলাম যে এরা খুব টেনশনে আছে, কিন্তু যখন সন্ধ্যা হলো তখন সবাই একসাথে বসলো আর আমাকেও পাশে বসালো। এরপরে বড় ভাই রবি বলল, যার যা মনে আছে বলে দাও। আমি তাদের কথা শুনছিলাম। তারা বলছিল যে এটা তো একদমই ভালো হয়নি, কেননা যে উইল ছিল সেটা অনুসারে আমরা সবাই ভেসে গেছি। আমি জিজ্ঞেস করলাম, উইলে কি ছিল? তখন একজন বলতে লাগলো, বৌদি তুমি এটাই ভাবো যে এই যে চা খাচ্ছি না, এটাই শেষবারের মতো খাওয়া। কালকে আমাদের কাছে চা খাওয়ারও পয়সা থাকবে না, কেননা উইলে এটাই ছিল যে হয় আমাদের মা জীবিত অবস্থায় নিজের ইচ্ছে অনুযায়ী সব কিছু আমাদের সব ভাইদের নামে করে দেবে, কিন্তু যদি তার আগেই তার কিছু হয়ে যায় আর সে এই দুনিয়া থেকে চলে যায়, তাহলে তার সমস্ত টাকা পয়সা সম্পদ একটা অনাথ আশ্রমে চলে যাবে। আমার বাবা একটা অদ্ভুত উইল করেছিল। সে তার সমস্ত সম্পদ অনাথ আশ্রমে দিতে চাইতো, কিন্তু তারপরে সে ভাবলো আমি এমন একটা উইল করব যাতে যখন আমার স্ত্রী এই দুনিয়া থেকে চলে যাবে তখন সমস্ত টাকা পয়সা সম্পদ অনাথ আশ্রমে চলে যাবে। এখন মা এই দুনিয়াতে নেই, এর মানে হলো যে সমস্ত পয়সা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। হঠাৎ আমার স্বামী বলল, তোরা তার যা অবস্থা করেছিলি তার সাথে এত খারাপ ব্যবহার করতি, এটা নয়তো যে সে সেখানে আত্মহত্যা করে নিয়েছে। সব ভাই খুব টেনশনে ছিল। এখন ধীরে ধীরে বাড়িতে খাওয়ার জন্য কিছুই নেই। আমার বাবার বাড়ি থেকেও ধার নেওয়া হয়ে গেছে, মুদিখানার দোকান থেকে ধার নিয়েছিল, সমস্ত লোকের কাছ থেকে ধার নিয়ে সংসার চালাচ্ছিল। এখন তো আমি নতুন কাপড় পরাও ছেড়ে দিয়েছি। আমাদের সবার চেহারা বদলে গেছে। বাড়িতে সেদ্ধ ভাত ছাড়া কিছুই হতো না। একদিন সবাই বাড়িতে বসেছিল, তখন তারা বলতে লাগলো, আমার মা খুবই ভালো ছিল, যেভাবেই হোক আমাদের জন্য টাকা বের করে রাখতো। যখন সে জীবিত ছিল তখন আমাদের অবস্থা কী ছিল। হঠাৎ করেই তারা সবাই কান্না করতে লাগলো। না জানি তারা কোন জিনিস নিয়ে কান্না করছিল, যে আমাদের মা এই দুনিয়া থেকে চলে গেছে, নাকি এই জিনিসটা নিয়ে যে এতদিন ধরে ভালো খাবার খেতে পারেনি। তাদের সবার নিজের নিজের মোবাইলও বিক্রি করতে হয়েছে,
ল্যাপটপও বিক্রি করতে হয়েছে, দামি ঘড়িও বিক্রি করে দিয়েছে। সমস্ত জিনিস বিক্রি করে করে সংসার চলছিল। এদের কাছে ডিগ্রি তো ছিল, কিন্তু এরা চাকরি করতে চাইতো না। এদের কাছে কাজ করার কোনো অনুভবও ছিল না। 2-4 জায়গায় গিয়ে ইন্টারভিউ দিয়েছিল, কিন্তু সেখান থেকে এদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। কেননা তারা বলেছিল যে আমাদের আপনাদের দরকার নেই, আপনাদের কথা বলার ধরন একদমই ভালো না। এরা কথাও এমনভাবে বলতো যেন ঝগড়া করছে। এদের আওয়াজ এরকমই হয়ে গেছিল। এখন ওদের নিজেদের মায়ের কথা খুব মনে পড়তো। তারা বলতো এখন যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে আমরা তার খুব সম্মান করতাম, সব সময় তার খেয়াল রাখতাম। আমি বললাম এখন তো তোমরা এরকমই বলবে, কিন্তু তোমরা যা তার হাল করেছিলে সেটা তো আমিও জানি, আর সমস্ত প্রতিবেশীরাও জানে। তারা বলতো হয়তো এই কারণেই আমাদের সাথে এইসব হয়েছে, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যদি কোনো জন্মে তাকে মা রূপে ফিরে পাই তাহলে তার খুব খেয়াল রাখবো। আমি জিজ্ঞেস করলাম তোমরা তোমাদের মায়ের সাথে এইসব কেন করতে? তখন তারা বলতে লাগলো বাবা বলতো যে মেয়েরা পাগল হয়, মেয়েদেরকে যদি সঠিকভাবে না সামলানো হয় তাহলে তারা মাথায় উঠে বসে। বাবাও মায়ের সাথে এরকমই ব্যবহার করতো, তাই আমরাও এই রকমই অভ্যাস করে নিয়েছিলাম। আমরা বুঝতেই পারিনি যে আমাদের দ্বারা কত বড় পাপ হয়েছে, আর তাই এখন এত বড় শাস্তি পাচ্ছি। এখন এই ভাইয়েরা অনেক বদলে গেছে, তারা অনেক বড় শিক্ষা পেয়ে গেছে। তাই একদিন আমি আমার শাশুড়ি মাকে ফোন করে বললাম এখন আপনি ফিরে আসুন, কেননা সেই দুনিয়া থেকে চলে যায়নি। এই সমস্ত কিছুই আমরা নিজেরাই প্ল্যান বানিয়েছিলাম এদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমার শাশুড়ি জীবিতও ছিল, আর সমস্ত প্রপার্টির টাকা পয়সা এখনও তার নামেই আছে। সে যখন বাড়িতে এলো তখন এরা 4 জনে তাকে দেখে খুব কাঁদলো আর তার পা ধরে ক্ষমা চাইলো। শাশুড়ি মা বললেন আমরা তোদেরকে সোজা করার জন্যই এই সব কিছু করেছিলাম। তখন তারা বলতে লাগলো আমরা আমাদের শিক্ষা পেয়ে গেছি, তোমরা দুজনে খুব ভালো কাজ করেছো। আমার শাশুড়ি ওদের সবাইকে ক্ষমা করে দিয়েছিল, আর সেই দিনই বাড়িতে অনেক ভালো ভালো খাবারও রান্না হয়েছিল। এখন আমার শাশুড়ি সমস্ত সন্তানের সাথে এই বাড়িতেই থাকে, আর ওরা সবাই তাকে খুব সম্মান করে। ওরা একদমই বদলে গেছে। একদিন তো আমার শাশুড়ি ওদেরকে বলল এখন আমি উইল লেখাবো আর সমস্ত কিছুই তোদের নামে করে দেব। 4 ভাই বলতে লাগলো এখন আমাদের এর কোনো দরকার নেই, ব্যাস তুমি আমাদের জন্য আশীর্বাদ করো, আমরা যেন কোনো ভালো চাকরি পেয়ে যাই। কিছুদিন চেষ্টা করতে করতে 2 ভাই চাকরি পেয়ে গেল। এখন তারা সবাই শাশুড়িকে খুব ভালোবাসতো। যখন আমার স্বামী এটা জানলো যে আমিও এই প্ল্যানে যুক্ত ছিলাম তখন সে রাগ করেনি, বরং সে বলেছিল তুমি খুব ভালো করেছো, হয়তো আমাদেরকে এই কথাটা এইভাবেই বোঝানোর প্রয়োজন ছিল। এখন আমরা সবাই মিলেমিশে থাকতে শুরু করেছি। বন্ধুরা সবাই নিজের বাবা মায়ের সম্মান করো, কেননা মা বাবার থেকে এই টাকা পয়সা সম্পত্তি কিছুই না। তো বন্ধুরা আজকের এই গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সব সময় হাসি খুশি থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।